হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11 ম্যাথামেটিক্সের নতুন একটা চ্যাপ্টার শুরু করছি। চ্যাপ্টারটা হচ্ছে অধিবৃত্ত বা প্যারাবোলা। এই চ্যাপ্টারটা খুবই সহজ আছে। এর থিওরিগুলো যদি ভালো করে বুঝতে পারার চেষ্টা করো তা দেখবে অঙ্কগুলো খুবই সহজ লাগবে। তাছাড়া আমি প্রত্যেকটা অঙ্ক খুব সহজ এবং সরল করে বুঝিয়ে দেবো, এবং তার আগে থিওরিটা আগে বোঝাবো যে এই চ্যাপ্টারের মেন থিওরি কী আছে, কোন ফর্মুলাগুলো কোন কোন ক্ষেত্রে কাজে লাগবে, এ টু জেড যা থিওরি দেওয়া আছে সমস্ত জিনিস সমস্ত ফর্মুলা বিশেষ করে আজকের ভিডিওতে বুঝিয়ে দেবো। আজকের ভিডিও শুধু অনলি ফর থিওরি ক্লাস হবে, অর্থাৎ এই চ্যাপ্টারে কী কী থিওরি আছে, কী কী ফর্মুলাগুলো আছে, আমরা কীভাবে ব্যবহার করব সমস্ত বিষয়টা আলোচনা করবো। সেজন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণভাবে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটি চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। ওকে, তা দেখে নাও আমরা প্রথমে কাছে কোনিক সেকশন জিনিসটা কি বুঝি। শঙ্কুচ্ছেদ বা কোনিক সেকশন। কোনিক সেকশন আমরা পুরো ডিটেলসে এ টু জেড যা দেওয়া আছে পুরোটাই আমি বুঝিয়ে দেওয়ার তোমার চেষ্টা করবো। সো চিন্তার কোনো বিষয় নেই। দেখে নাও, তাহলে আমি ধরলাম একটা অ্যাক্সিস ধরলাম, এখানে হচ্ছে এক্স ওয়াই, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। ওকে, এখানে আছে একটা আছে, এর মধ্যে দুটো একটা সরলরেখা ধরলাম যেটা এক্স অক্ষর উপর লম্ব আছে। আমি এটাকে এর নাম এল দিলাম, আর এখানে একটা বিন্দু দিলাম যেটাকে আমি এস বললাম। তাহলে এস একটা বিন্দু আছে আর এল একটা সরলরেখা আছে যেটা এক্স এক্স ড্যাশের উপর লম্ব আছে। আর এখানে করলাম কি, দেখানো একটা বিন্দু ধরলাম আরবিটারি যে কোনো একটা বিন্দু পি, সেইটা এই যে এক্স ওয়াই তল আছে, এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই তল ওয়াই ড্যাশ, এই যে তল আছে এই তলে সঞ্চালিত মানে সঞ্চালিত হচ্ছে। ওকে, বা গতিশীল আছে। তাহলে দেখা যায় যদি এইটা এমনভাবে গতিশীল হচ্ছে, এমনভাবে গতিশীল হচ্ছে যদি আমরা এখান থেকে এস বিন্দু থেকে একটা লম্ব টানি এবং এখান থেকে যদি এখানে লম্ব টানি, ওকে, এটা পি বিন্দু, পি বিন্দুটাকে এইটা বললাম। ওকে, তাহলে দেখে নাও আমি এস পি এটাকে এম বললাম, এম বিন্দু। এবার যেহেতু এই বিন্দুটা গতিশীল আছে তাহলে আমি এখানে চলে এসেছি। তাহলে এখান থেকে যদি আমি লাইন টানি তাহলে কী হবে, এখান থেকে এর লম্ব, এখান থেকে এর দূরত্ব। ওকে, আমি এস বিন্দু সাপেক্ষে ধরছি। ওকে, এবং এই সরলরেখাতে তাহলে আমি বিন্দুটা এখানে চলে আসলো, এখান থেকে এর দূরত্ব, এখান থেকে এটা। ঠিক একইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে যদি দেখা যায়, প্রত্যেকটার ক্ষেত্রে দেখে নাও এটা এই পি বিন্দুটি, এই বিন্দুটি এমনভাবে গতিশীল আছে যে এই এস বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব, এস বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে এসপি। আর কি দেখে নাও, এবং পি বিন্দু থেকে এম বিন্দু দূরত্ব পি এম। এদের অনুপাত যদি সর্বদা ধ্রুবক থাকে তাহলে এই সঞ্চারপথকে বলা হয় কি, শঙ্কুচ্ছেদ বা কোনিক। ওকে, তাহলে কি বললাম ভালো করে বুঝে নাও, ভালো করে এটা বুঝে নাও। কোনো একটা বিন্দু এভাবে গতিশীল আছে, যদি এখান থেকে একটা সরলরেখা টানা যায় আর এখানে একটা যদি বিন্দু এস থাকে, এটা এল, তাহলে এখান থেকে এর দূরত্ব আর এখান থেকে এই দূরত্ব, অর্থাৎ পি বিন্দু থেকে এস বিন্দু দূরত্ব, এই দূরত্ব যা হবে এবং এই সরলরেখা থেকে এই পি বিন্দু দূরত্ব যা হবে, এদের অনুপাত যদি সর্ব অবস্থায় ধ্রুবক থাকে, একই থাকে, তাহলে এই বিন্দুর সঞ্চার পথকে, তাহলে এই পি বিন্দুটা যেই পথে চলে সেই সঞ্চার পথকে বলা হয় কি শঙ্কুচ্ছেদ। কি বলা হয়, ছেদ, যাকে বলা হয় কোনিক সেকশন বা কোনিক। তাহলে বুঝতে পারলে আশা করি। তাহলে একদম আমি বলতে একদম বেসিক থেকে তোমাদের বোঝা, চিন্তার কোনো বিষয় নেই, পুরো বেসিক থেকে একদম যতটুকু তোমাদের দেওয়া আছে, যতটুকু তোমাদের অঙ্কে আছে পুরোটাই বোঝাবে। তাহলে আমরা সঞ্চার বা কোনিক বা সেকশন বা শঙ্কুচ্ছেদটা কাকে বলি। তাহলে আমরা যদি একটা ওয়াই অক্ষর সমান্তরাল যদি একটা সরলরেখা টানি, একটা যদি সরলরেখা থাকে এবং এখানে যদি একটা এস বিন্দু থাকে এবং সেই এস বিন্দু এখানে যদি একটা পি বিন্দুকে একটা গতিশীল থাকে, তাহলে এই এস বিন্দু থেকে যেই বিন্দুটা গতিশীল আছে তার দূরত্ব
এবং সেই বিন্দু থেকে সরলরেখার দূরত্ব যদি এদের অনুপাত সর্বদা ধ্রুবক থাকে, তাহলে এই পি বিন্দুর সঞ্চার পথকে বলা হয় কি কনিক সেকশন বা শঙ্কুচ্ছেদ বা কনিক বলা হয়। ওকে, তা আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার দেখো না, এই এলকে বলা হয় কি নিয়ামক। নিয়ামক এলকে কি বলা হয়? নিয়ামক। এস বিন্দুকে বলা হয় কি নাভি, একে নাভি। ওকে, নাভি বা ফোকাস। ওকে, একে বলে ফোকাস। আর এলকে বলে নিয়ামক বা ডাইরেক্ট্রিক্স। ওকে, তাহলে একদম বেসিক বোঝানো। তাহলে আমরা এই এস বিন্দুটাগুলো কি এই সঞ্চার পথের যেটা সঞ্চার পথ আছে, যে কোনিক সেকশন আছে তার নাভি বা ফোকাস বলবো, ফোকাস বিন্দু বলবো। আর যেখান থেকে যে একটা সরলরেখা আছে যেটা এক্স অ্যাক্সিসের উপর লম্ব আছে সেটা হলো নিয়ামক বা ডাইরেক্ট্রিক্স। আর এদের অনুপাতকে কি বলবো? অর্থাৎ যদি এসপি বাই পিএম এদের অনুপাত, এদের যে অনুপাতটা হবে এই অনুপাতকে বলা হয় কি উৎকেন্দ্রতা, কেন্দ্রতা বা ইসেন্ট্রিসিটি। উৎকেন্দ্রতা বা ইসেন্ট্রিসিটি একে ই দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাহলে দেখে নাও। তাহলে আমরা প্রত্যেকটা বিষয়টা বুঝে দিলাম। এটা হচ্ছে নাভি বা ফোকাস, এলটাকে বলে নিয়ামক। ওকে, এবং এদের অনুপাত কি, এখান থেকে এটা আর এখান থেকে এটা, এদের অনুপাতকে বলা কি উৎকেন্দ্রতা। অর্থাৎ এসপি বাই পিএম ইকুয়াল টু এসপি বাই পিএম এদের অনুপাতকে বলা কি উৎকেন্দ্রতা, যাকে ই দ্বারা প্রকাশ করা হয় একে বলা ইসেন্ট্রিসিটি। এবারে আমরা যে শঙ্কুচ্ছেদ বা কনিক বলছি এটা তিন রকম হয়। আমরা কীভাবে বুঝবো কোনটার ক্ষেত্রে কী হবে? সেটা ডিপেন্ড করবে ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতার উপর বা স্মল ই এর উপর। কীভাবে দেখে নাও, যদি এদের অনুপাতটা মান যদি ই ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ এদের অনুপাত এমন হবে সর্বদা সমান হবে, তাহলে ই সর্বদা 1 যদি হয়, তাহলে এক্ষেত্রে এই সঞ্চার পথকে বলা কি প্যারাবোলা। একে সঞ্চার পথ বলা কি অধিবৃত্ত বা প্যারাবোলা। তাহলে যদি সঞ্চার পথের যেটা সঞ্চার পথ শঙ্কুচ্ছেদের বা কণিকের যদি উৎকেন্দ্রতা বা ই এর মান যদি 1 হয়, তাহলে সেই সঞ্চার পথকে বলবো আমরা কি অধিবৃত্ত বা প্যারাবোলা, বা সেই সঞ্চার পথকে প্যারাবোলিক। ওকে, প্যারাবোলিক কনিক্স বলবো। ওকে, নেক্সট হচ্ছে কি যদি ই এর মান 0 থেকে বড় হয় এবং 1 থেকে কম হয়, সেটাকে বলা হয় কি উপবৃত্ত। একে বলা কি ইলিপস। ওকে, ইলিপস। ওকে, এটা হচ্ছে ইলিপস বা উপবৃত্ত। যদি ই এর মান গ্রেটার দ্যান 1 হয়, 1 থেকে বেশি হয়ে যায়, তাহলে কি হবে? এটাকে বলা কি হাইপারবোলা বা অধিবৃত্ত, বা এটাকে বলা হয় কি পরাবৃত্ত বা হাইপারবোলা। ওকে, হাইপারবোলা। তাহলে দেখা গেল তার তিনটে জিনিস আছে, সে ডিপেন্ড করবে সঞ্চার পথ বা কনিক সেকশন বা শঙ্কুচ্ছেদটা কেমন হবে, তার সঞ্চার পথটা কেমন হবে, সে ডিপেন্ড করবে কার উপরে? তার উৎকেন্দ্রতার উপরে। যে উৎকেন্দ্রতা বলেছিলাম সেই উৎকেন্দ্রের উপর ডিপেন্ড করবে। যদি উৎকেন্দ্রতার মান অর্থাৎ এই দুটোর অনুপাত যদি 1 হয়ে থাকে, তাহলে সেটাকে সেই সঞ্চার পথ হচ্ছে কি প্যারাবোলিক হবে, বা তার সঞ্চার পথকে বলো প্যারাবোলা বলবো। যদি উৎকেন্দ্রতার মান 0 থেকে বেশি হয় এবং 1 থেকে কম হয়ে যায়, তাহলে সে তার সঞ্চার পথকে বলো আমরা কি উপবৃত্ত বা ইলিপ্টিক্যাল কনিক সেকশন। আর যদি ই এর মান গ্রেটার দ্যান 1 হয়ে থাকে, তা সেই সঞ্চার পথকে বলো কি হাইপারবোলা বা পরাবৃত্ত। ওকে, তাহলে এই তিনটে দেখলাম, এই তিনটে ভালো করে নোট রাখবে, এই তিনটে পয়েন্ট নোট রাখবে, খুবই গুরুত্বপূর্ণ, শর্ট কোশ্চেনে বা এর ক্ষেত্রে আসে এগুলো। ওকে, এটা হলো। তো আমরা আজ এই চ্যাপ্টার যেটা পড়বো সেটা হচ্ছে কি, আমি প্রথম চ্যাপ্টার নাম বলি সেটা হচ্ছে অধিবৃত্ত বা প্যারাবোলা। তাহলে অধিবৃত্ত বা প্যারাবোলার সমীকরণটা কেমন হবে সেটা আমরা জেনে নেবো, এবং ডিস্টেন্সটা কি আমরা বের করবো দেখো। খুবই সহজে এটা আমরা বের করতে পারি। তাহলে আমরা যে দূরত্বটা বের করতে চাই, দূরত্বটা কী হবে দেখো নাও। আমার প্রথমে উৎকেন্দ্রটা বের করতে চাইছি, এখানটায় কীভাবে বের করবো দেখো নাও। আমি ছবি জাস্ট একটা ছবি আঁকছি। ওকে,
এই হচ্ছে আমার নিয়ামক। ওকে, যদিও সোজা হচ্ছে না, তো তবু দেখে দিতে একবার একদম ওয়াই অ্যাক্সিসের পুরো স্ট্রেট হবে। ওকে, এরকম। তো এটা হচ্ছে এস নাভি। ওকে, তাহলে এখান থেকে আমি ডিস্টেন্সটা টানছি, এখান থেকে এটা লম্ব, তাহলে এটা এম, এটা পি। তো এক্ষেত্রে আমরা ধরলাম এই এস এর মানটা যে কেন্দ্রটা সেটাকে দিলাম আলফা বিটা। ওকে, আলফা বিটা ধরলাম। ওকে, তাহলে এটা এক্স অ্যাক্সিস উপর নেই আমরা, অর্থাৎ এটাকে আমরা এক্স অ্যাক্সিস বলবো না, এটা কোনো একটা বিন্দুতে আছে, ধরলাম এখানে কোনো অ্যাক্সিস আছে, তো এরকম কোনো একটা জায়গায় মূল বিন্দু আছে, এটা 0 0 বিন্দু, তার উপরে কোনো একটা আছে এইভাবে। ওকে, তাহলে এটা নাভির স্থানাঙ্ক হচ্ছে কি আলফা বিটা, আর এই পি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম এক্স কমা ওয়াই। ওকে, এক্স কমা ওয়াই, তাহলে এক্স কমা ওয়াই যদি হয়ে থাকে, আর এই সরলরেখার সমীকরণ কী হবে? এই সরলরেখার সমীকরণ ধরি, লিখছি এখানে, ধরি নিয়ামকের সমীকরণ। তো নিয়ামকের সমীকরণ লিখলাম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু সি। ওকে, এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। এবার দেখলাম, তাহলে আমরা কী বের করবো এখান থেকে আমরা বের করতে চাইছি যে এসপি আর পিএমের দূরত্ব, সেই দূরত্বর থেকে আমরা এটা যেটা দ্বিঘাত সমীকরণ আকার হবে সেটা দ্বিঘাত সমীকরণ বের করতে চাই, অর্থাৎ একটা প্যারাবোলার বা একটা কনিক্সের যে দ্বিঘাত সমীকরণ কেমন, দ্বিঘাত সমীকরণটাকে কীভাবে সাজাতে পারি সেটা দেখাতে হবে। তাহলে এটা পেলাম। এবার দেখে নাও, আমি যদি শুধু এসপি বের করতে যাই বা এই নিয়ামকের লম্ব দূরত্ব বের করতে যাই, তাহলে বলতে নিয়ামকের বা সরলরেখার লম্ব দূরত্ব, সেটা কী হবে? লম্ব দূরত্ব কী হবে দেখে নাও, সেটা যে পিএম। ওকে, পিএম ইকুয়াল টু প্লাস মাইনাস এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ডিভাইড বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? এটা হচ্ছে কি যেটা সরলরেখা থাকবে তার সরলরেখার উপর লম্ব যে দূরত্ব পাবো আমরা, সেইটা হচ্ছে এইটা। এবার দেখে নাও, এটা কি আমরা এসপি যেতে চাই, এবং এসপি নাভি থেকে পি বিন্দু দূরত্ব কী হবে? এসপি ইকুয়াল টু রুট অফ এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ভিটা তার স্কোয়ার। এবার আমরা কি জানি দেখে নাও, তাহলে বলতে পারি অতএব আমরা জানি কি এসপি বাই পিএম ইকুয়াল টু ই, উৎকেন্দ্রতা বা ইসেন্ট্রিসিটি ই আমরা জানি, তাহলে বা এসপি ইকুয়াল টু ই পিএম, তার দুদিকে যদি স্কোয়ার করে দিই তাহলে কী পাবো দেখেন, তাহলে বা এসপি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার পিএম স্কোয়ার। ওকে, এটা এবার দেখলাম এখানে আমরা মানটা বসাবো। এসপির মান কি? এইটা তার স্কোয়ার আছে, তার মানে কি এক্স মাইনাস, তাহলে বা এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু, যেহেতু পিএম স্কোয়ার আছে তার স্কোয়ার করে প্লাস মাইনাস আর থাকবে না, তাহলে উপরটা স্কোয়ার হবে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্কোয়ারের জন্য রুটটা উঠে গেল। তাহলে এবারে এটা দেখো নাও, এটা কি আছে? একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, কারণ দেখে নাও এক্স স্কোয়ার হবে, এখানে এক্স স্কোয়ার হবে, ওয়াই স্কোয়ার হবে, এখানে ওয়াই স্কোয়ার হবে। তাহলে এই সমীকরণটাকে আমরা কীভাবে লিখতে পারি? এটাকে আমরা এই আকারে লিখতে পারি, যেমন আমরা বৃত্তের সমীকরণ আকার লিখেছিলাম, সেটা হচ্ছে দেখে নাও কি এক্স স্কোয়ার বা এ এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার এ এক্স স্কোয়ার, ক্যাপিটাল এ দিলাম নাহলে, প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস ওকে 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তো এটাকে সাজাবে দেখবে এরকম টাইপেরই চলে আসবে। তো দরকার নেই, আমরা জাস্ট এতটুকু করলেই হবে এটা, যে কিভাবে আমরা একটা দ্বিঘাত সমীকরণ আকারে এখানে লিখতে পারি। ওকে, এবার আমরা করবো কি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি একটা আদর্শ অধিবৃত্তের সমীকরণ কেমন হবে, অর্থাৎ মূল বিন্দুগামী একটা আদর্শ অধিবৃত্তের সমীকরণটা কী হবে। তার আগে আমরা একটা অধিবৃত্তের কোণটাকে কী বল সেটা জেনে নেব। আমরা বললাম কি, তাহলে শীর্ষবিন্দু থেকে, অধিবৃত্তের শীর্ষবিন্দু থেকে যে দূরত্ব থাকে সেটাকে আমরা বলি কি, নিয়ামক বলি। ওকে, একে বলি নিয়ামক বলি, নিয়ামক।
আর কি, যদি এই নিয়ামকের উপর থেকে যেই যে অধিবৃত্ত আছে এর উপরে যে একটা লম্ব টানা হয়, অর্থাৎ নিয়ামকের সঙ্গে লম্ব বরাবর যে অক্ষ থাকে, ওকে, সেটা হচ্ছে কি এই অধিবৃত্তের অক্ষ বলা হয়। ভালো করে বুঝে নাও। তাহলে নিয়ামকের থেকে বা অধিবৃত্তের উপর যে এক্স অক্ষ বরাবর যে অক্ষ থাকবে, এখানে এক্স অক্ষ বরাবর আছে, যে অক্ষটা থাকবে সেটাকে বলা হয় অধিবৃত্তের অক্ষ বলা। ওকে, তাহলে এক্ষেত্রে অধিবৃত্তের অক্ষ কি আছে, এক্স অ্যাক্সিস আছে, তাই না? আর একটা কি দেখে নাও, এই অক্ষটি, তাহলে এটা হচ্ছে কি অধিবৃত্তের অক্ষ। ওকে, এটা যে অক্ষ। আর একটা বিষয় দেখে নাও, এই অক্ষটি অধিবৃত্তকে যেই বিন্দুতে ছেদ করে, দেখে নাও অধিবৃত্তকে কোথায় ছেদ করেছে, এইটা অক্ষ, তাহলে এই অক্ষটা কোথায় ছেদ করেছে, অধিবৃত্তকে মূল বিন্দুতে, তাই না? তাহলে এটাকে বলা হয় কি শীর্ষবিন্দু, এটাকে বলা হয় কি অধিবৃত্তের শীর্ষবিন্দু। ওকে, তাহলে এটাকে বলা হয় কি অধিবৃত্তের শীর্ষবিন্দু। ওকে, তাহলে এটা হলো শীর্ষবিন্দু, হলো এটা যে নিয়ামক হয়ে গেল। আবার দেখে নাও, তাহলে এটাকে আমি বলেছিলাম নাভি, এটাকে আমরা কি বললাম, নাভি। আবার দেখে নাও, যদি আমি এখান থেকে নিচের দিকেও টানি, অর্থাৎ এখান থেকে যে উপর দিকে টেনেছিলাম এতটুকু পি বিন্দু, এটা অর্থাৎ নাভিগামী, নাভিগামী যদি নাভি থেকে যদি একটা লম্ব সরলরেখা টানা হয় এবং সে নিচের দিকে যে লম্ব সরলরেখা টানা হয়, আমি এটাকে L1 L2 বলছি। তাহলে L1 L2কে কী বলবো দেখে নাও, L1 L2 এটাকে বলা কি নাভি লম্ব, নাভি লম্ব, একে বলা কি নাভি লম্ব। আর দেখে নাও, যদি কোনো একটা অধিবৃত্তে দুই প্রান্ত থেকে এই এক্স অক্ষ যে আছে, নাভির যে বা এই অধিবৃত্তের যে অক্ষ আছে, সেই অক্ষর উপর লম্ব হবে, যদি আমরা একটা লম্ব টানি, তাহলে পি কিউ, এটা পি আছে, আছে এটাকে আমরা নাম দিলাম LM বা AB, ক্যাপিটাল AB দিলাম, AB। ওকে, তাহলে এটাকে বলা হয় কি দ্বিগুণ কোটি, এটা যে অক্ষর উপরে কোটি, তাই না, এটা কোটি, তাহলে এটা দ্বিগুণ কোটি। তাহলে AB হচ্ছে কি দ্বিগুণ কোটি, দ্বিগুণ কোটি, তাহলে এটাকে বলা কি দ্বিগুণ কোটি। আর যদি অধিবৃত্তের নাভির সঙ্গে, দেখে না, নাভির সঙ্গে কোনো একটা সরলরেখা যায় যেটা লম্ব নয়, অর্থাৎ এই ভুজের উপর যেটা লম্ব হবে না সেটাকে, অর্থাৎ এমন যদি হয়, তাহলে আমরা একটা সরলরেখা এইভাবে টানলাম, এটা ধরলাম এইভাবে গেল। ওকে, আর কিউ আর, এ ধরলাম এটাকে কিউ, এটা হচ্ছে আর। তাহলে কিউ আর হচ্ছে এমন একটা সরলরেখা যেটা হচ্ছে কি নাভিগামী আছে, কিন্তু এটা লম্ব নয়, নাভির উপর লম্ব নয়, তাহলে এটাকে বলা হয় জ্যা, তাহলে এটা নাভিগামী জ্যা, এটাকে বলা হয় নাভিগামী জ্যা। তাহলে হচ্ছে কি কিউ এস আর হলো গামী জ্যা। ওকে, জ্যা। তাহলে দেখেন একটা অধিবৃত্ত সম্পর্কে আমরা সব কিছু জেনে গেলাম। তাহলে এই বরাবর হচ্ছে এটা ওয়াই অ্যাক্সিস, এই বরাবর হচ্ছে এক্স অ্যাক্সিস, এই বরাবর যেটা আছে এক্স অ্যাক্সিস, এটাকে নাভি বলা হয়, একদম A to Z ভালো করে বুঝে নাও। তাহলে শীর্ষবিন্দু থেকে যে একটা সরলরেখা থাকবে, যে দূরত্ব এখান থেকে দূরত্ব, এই দূরত্ব সেম হবে, তাহলে এটাকে বলা হয় নিয়ামক। যে সরলরেখা থাকবে না, মানে অধিবৃত্তের অক্ষ, অধিবৃত্তকে যেই বিন্দুতে ছেদ করবে তাকে শীর্ষবিন্দু বলবো। তারপর হচ্ছে কি এস বিন্দুকে আমরা ফোকাস বিন্দু বা নাভি বলবো। নাভির উপরে লম্বলম্বী যে সরলরেখা থাকবে, যেটা অধিবৃত্তকে দুই বিন্দু ছেদ করবে, স্পর্শ করবে, সেইটাকে, সেই লম্ব দূরত্বকে বলবো কি আমরা নাভি লম্ব। তারপরে যে কোনো একটা দূরত্ব যে লম্ব থাকে অক্ষের উপর, সেটাকে আমরা বলবো দ্বিগুণ কোটি। ওকে, নাভি দিয়ে কোনো সরলরেখা গেলে যেটা লম্ব থাকবে না সেটাকে জ্যা বলি, সেটা নাভিগামী জ্যা বলি। ওকে, এটা হচ্ছে বেসিক এগুলো ইনফরমেশন। এবার আমরা একটা আদর্শ অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করব। কীভাবে দেখে না, খুবই সহজ, চিন্তা কোনো বিষয় না, একদম ইজি আছে। ভালো করে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে, যদি বুঝতে পারো তাহলে দেখবে খুব সহজে তোমরা অঙ্কগুলো করতে পারবে। খুব সহজেই একটা অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করা যায়। তাহলে কীভাবে করবো দেখে নাও। ওকে, এটা হচ্ছে একটা এক্স ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে একটা অধিবৃত্ত। ওকে, এটা হচ্ছে নাভি এস, আর এখান থেকে নিয়ামক আছে।
ওকে, নিয়ামক। তাহলে এটা হচ্ছে নিয়ামক, ধরলাম এটা হচ্ছে শীর্ষবিন্দু এ, ওকে, এটা বি ধরলাম, এটাকে বি বিন্দু ধরলাম, এটা এস আছে, নাভিলম্ব টানছি এখান থেকে, L1 L2 নাভিলম্ব, এখান থেকে আমি দ্বিগুণ কোটি টানছি, ওকে, এটা এবং এখানে ধরলাম স্থানাঙ্ক আমি একটা ধরে নেব, ধরলাম এখান থেকে এর দূরত্ব, এর দূরত্ব হচ্ছে এক্স, আর এর দূরত্ব হচ্ছে ওয়াই। তাহলে স্থানাঙ্ক ধরলাম পি বিন্দু ধরলাম হচ্ছে এক্স, এর স্থানাঙ্ক এক্স, ওকে, এক্স ওয়াই। আমি এখান থেকে একটা লম্ব, এটা এই বিন্দুটা যুক্ত করলাম, ওকে, আর এখান থেকে দূরত্ব হচ্ছে এ, এখান দূরত্ব হচ্ছে এ, এই বিন্দুটাকে আমি এন বললাম, এটা এন বিন্দু, ওকে, এটা এন বিন্দু, এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু। মোটামুটি আমরা একটা অধিবৃত্ত এঁকে ফেললাম। এবার দেখে নাও, আমরা যদি এখানটায় বের করতে যাই, প্রথম কি বের করবো দেখে নাও, যে দূরত্বটা, তাই না, দূরত্ব বের করতে গেল, তাহলে এখান থেকে দূরত্বটা দেখে নাও, এখান থেকে এর দূরত্ব, তাই না, এখান থেকে দূরত্ব, এই দূরত্ব, ঠিক আছে, এটা দূরত্ব। তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে এম, পি এম। আমি প্রথম বের করবো কি, এস বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব, এখান থেকে এর দূরত্ব, তাই তো। আমরা তো অধিবৃত্তের ক্ষেত্রে আমরা জানি, অধিবৃত্তের ক্ষেত্রে কি হয়, অধিবৃত্তের ক্ষেত্রে আমরা কি জানি যে এস পি বাই পি এম ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু ই হয়, বা এস পি বাই পি এম ইকুয়াল টু 1, কারণ ই ইকুয়াল টু 1। অধিবৃত্তের ক্ষেত্রে ই ইকুয়াল টু কত হচ্ছে 1 আমরা জানি, কারণ এখান থেকে কী বলতে পারছি, এস পি ইকুয়াল টু পি এম ইকুয়াল, এই দূরত্ব দুটো সমান। তাহলে প্রথম আমরা কি এস পি বের করবো, খুবই সহজে নির্ণয় করতে পারবো। আমরা যদি দেখি এস এন পি হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ, তাই না, সমকোণী ত্রিভুজ হয়, তাহলে বলতে পারি কি, অতএব এসপি কি হচ্ছে, এসপি হচ্ছে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, রুট অফ এসপি কর রুট অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ভূমি কোনটা দেখে নাও, এইটা ভূমি হচ্ছে এইটা, তাহলে এটা কি আর টোটালটা দেখে নাও, ভালো করে বুঝে নাও, এখান থেকে টোটালটা হচ্ছে এক্স, ওকে। তাহলে আমি পুরো লিখে দিচ্ছি, এটা পুরো ভূমি স্কোয়ার হচ্ছে কি দেখে নাও, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এস এন, ওকে, এস এন স্কোয়ার প্লাস পি এন স্কোয়ার, তাই না। তাহলে আমরা যদি স্কোয়ার করে দিই এটাকে, তাহলে বা এস পি স্কোয়ার ইকুয়াল টু এস এন স্কোয়ার প্লাস পি এন স্কোয়ার, তাই না। এটা আবার পিএম ইকুয়াল টু কী হচ্ছে দেখেন, পিএম এর এখান থেকে এর দূরত্ব কতটা হচ্ছে দেখেন, এখান থেকে দূরত্ব হচ্ছে কি, এটা হচ্ছে বিএন, তাই না। পিএম ইকুয়াল টু বিএন, আমি বিএন লিখলাম, বিএন, তাহলে দুটোই কল হবে। তাহলে অতএব এস এন স্কোয়ার প্লাস পি এন স্কোয়ার ইকুয়াল টু বিএন, ওকে, বিএন, ওকে, বিএন স্কোয়ার। তাহলে বিএন স্কোয়ার হবে, পিএম এর কাছে বিএন হলে তাহলে এটাকে আমরা বলতে পারবো কি, অতএব পিএম স্কোয়ার ইকুয়াল টু বিএন স্কোয়ার। এবার যদি এখানটা বসিয়ে দিই, ওকে, তাহলে এটা বিএন স্কোয়ার হয়ে যাবে, তাই না।
কারণ এসপি ইকুয়াল টু পিএন, এসপি স্কোয়ার করেছি তাহলে বিএন স্কোয়ারও করতে হবে, এটা হবে। এবারে মানটা বসাবো দেখবে এস এন। ওকে, এস এনটাকে কী বলতে হয় দেখো, এস এন তো এটা এতটুকু, তাহলে বলতে পারি বা এস এন মানে বলতে পারি কি যে এ এন, এ বিন্দু এ এন মাইনাস এ এস তার স্কোয়ার। ভালো করে দেখে নাও, ঠিক হলো কি? এটা এস এন মানে হচ্ছে কি এস এন, এটা মানে কি এখান থেকে এতটুকু এ এন মাইনাস এ এস, যদি বাদে এটা পাবো। ওকে, এটা প্লাস পিএন স্কোয়ার। পিএনটা কি আছে দেখেন, পিএন হচ্ছে সমান সিম্পল ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বিএন। বিএন মানে আমি বলতে পারি যে বি এ প্লাস এ এন তার স্কোয়ার। ঠিক আছে, কি বিএন মানে হচ্ছে বি এ প্লাস এ এন। ওকে, ঠিক আছে, এবার মানটা বসাবো। তাহলে বা এ এন এর মান কত, এ এন হচ্ছে কি এক্স, তাহলে এক্স মাইনাস এস, এস এর মান দেখেন কত আছে এস এ তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি এটা কত আছে দেখেন, বি এটা হচ্ছে কি এ প্লাস এ এনটা হচ্ছে কি এক্স তার স্কোয়ার। তাহলে এটা যদি ভাঙি কী হবে দেখে নাও, তাহলে বা এইটাকে আমি ওইদিকে সরাচ্ছি দেখে নাও, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস এ তার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ তার স্কোয়ার। তাহলে এখানে কি হয় 4a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার, তাহলে কী হচ্ছে 4ab। তার মানে এখানে কী পাবো, তাহলে বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a হচ্ছে এটা ধরলাম, বি হচ্ছে এক্স 4ax, তাহলে এটাই হচ্ছে অধিবৃত্তের আদর্শ সমীকরণ। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, তাহলে এটা হচ্ছে কি আদর্শ অধিবৃত্তের সমীকরণ এক্স অক্ষ বরাবর, অর্থাৎ পজিটিভ বা ধনাত্মক এক্স অক্ষ বরাবর কোনো অধিবৃত্ত থাকলে তার যে সমীকরণ হবে সেটা কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। সিম্পলভাবে কোনো ঝামেলা নেই। অধিবৃত্তের ক্ষেত্রে আমরা জানি কি, আমরা যে নর্মাল জানি কি মানে কোনেক্সের ক্ষেত্রে এই সমীকরণ হচ্ছে এটা, যদি কোনেক্স যদি অধিবৃত্ত হয় সেক্ষেত্রে এসপি ইকুয়াল টু পিএম হয়ে যাবে, তাহলে এসপি স্কোয়ার ইকুয়াল টু পিএম স্কোয়ার। ওকে, এটা হবে। তাহলে এসপির মান এখান থেকে দেখানো খুব সহজে আমরা বের করতে পারবো। এসপির মান বের করেছি, তাহলে এসপি স্কোয়ারও বের করেছি, আর পিএম বের করেছি, তাহলে পিএম স্কোয়ার হচ্ছে এটা। এবার দুটোকে ইকুয়াল করে দেবো, ইকুয়াল করে বসিয়েছি, মানগুলো বসিয়ে দেখেন সেখানটা আসছে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। তাহলে এইটা হচ্ছে কি একটা আদর্শ অধিবৃত্তের সমীকরণ, যেটা যার অক্ষটা হচ্ছে কি এক্স ধনাত্মক এক্স অক্ষ বরাবর। ওকে, যার অক্ষটা হচ্ছে কি ধনাত্মক এক্স অক্ষ বরাবর। এবার দেখেন আমরা যদি অন্যভাবে নিই তাহলে আমরা কী পেলাম দেখুন, ভালো করে বুঝে নাও। অবশ্যই এর শীর্ষবিন্দু কোথায় আছে, মূল বিন্দুতে, যার শীর্ষবিন্দু হচ্ছে কি মূল বিন্দুতে। তাহলে দেখে নাও, তাহলে আমরা পেলাম কি ধনাত্মক এক্স অক্ষ বরাবর কোনো অধিবৃত্তের সমীকরণটা কী হচ্ছে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটা হচ্ছে 0 0 বিন্দু, ওয়াই ড্যাশ এক্স ড্যাশ। এবার দেখুন ঋণাত্মক এক্স অক্ষ বরাবর অধিবৃত্তের সমীকরণ, ঋণাত্মক এক্স অক্ষ বরাবর অধিবৃত্তের সমীকরণ। তাহলে কি হবে, অর্থাৎ ছবিটা দেখে না, ছবিটা দেখলে বুঝতে পারা যাবে। অধিবৃত্তটা এরকম হয়ে গেছে, আগে ছিল এরকম, এখন এরকম হয়ে গেছে। ঠিক একইভাবে এটা নাভি, এটার শীর্ষবিন্দু, আর এটা হচ্ছে নিয়াম, জাস্ট অপোজিট হয়ে গেছে। এইটা এদিকে ছিল, এটা এদিকে, অর্থাৎ যেদিকে থাকবে দেখেন শীর্ষ তার এইদিকে হবে কি অপোজিট থেকে কী হচ্ছে নিয়ামকটা হবে। তাহলে এর সমীকরণটা কী হবে দেখলাম, সেম টু সেম, কোনো জিনিস পাল্টায়নি, শুধু ডাইরেকশন চেঞ্জ হয়েছে 180। এটা ছিল এরকম জাস্ট হয়ে গেছে, মানে একটা ছিল এরকম, এইরকম ঘুরে গেছে, তাহলে 180 চেঞ্জ।
তাহলে 180 চেঞ্জ হলে কী হবে, সমস্ত জিনিস দূরত্ব দৈর্ঘ্য সব সেম আছে, কোনো পরিবর্তন নেই। অর্থাৎ অধিবৃত্তের কোনো অ্যাক্সেসের পরিবর্তন নেই, কোনো মানেরও পরিবর্তন নেই, সব ঠিক আছে, শুধু ডাইরেকশনটা চেঞ্জ আছে। এটা ধনাত্মক x অক্ষ বরাবর ছিল, এটা ঋণাত্মক x অক্ষ বরাবর হয়েছে। তাহলে এক্ষেত্রে সমীকরণটা কী দাঁড়াবে দেখে নাও, এক্ষেত্রে সমীকরণ দাঁড়াবে যে y স্কোয়ার ইকুয়াল টু -4ax। তাহলে একই থাকবে, শুধু মাইনাসটা বুঝে যাবে। তাহলে মাইনাস সাইন মানে আছে ঋণাত্মক x অক্ষ বরাবর, প্লাস হলে ধনাত্মক x অক্ষ বরাবর। ওকে, তাহলে এইটা হচ্ছে ব্যাপার। এখানে দেখেন আমরা যদি নাভিলম্বের দূরত্ব বের করি, এখানে একটা বিষয় আছে, ধরুন এখান থেকে আমি নাভিলম্বের দূরত্ব বের করি, নাভিলম্বের দৈর্ঘ্য অর্থাৎ L1 L2 এর দৈর্ঘ্যটা কত হবে দেখেন, এটা যদি বের করতে চাই তাহলে কীভাবে বের করতে, এখানে খুবই সহজ। আমি ধরলাম এখান থেকে জানি তো, এখানে একটা কাজ করলাম, এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি যে a, L, স্মল l ধরলাম। তাহলে যদি মানটা বসিয়ে দিই যে y স্কোয়ার ইকুয়াল টু 4ax, x ইকুয়াল টু a আর y ইকুয়াল টু l, তাহলে কী পাচ্ছি দেখে নাও। তাহলে এখান থেকে হচ্ছে কি l স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু a, তাহলে l স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার, তাহলে l ইকুয়াল টু কি +-2a। তাহলে এটা কী পাচ্ছি আমরা +-2a, ভালো করে বুঝে নাও। আমি ধরলাম এখান থেকে দৈর্ঘ্যটা হচ্ছে কি l, স্মল l, তাহলে এখান থেকে a, এটা স্মল l, তাহলে a, l হচ্ছে স্থানাঙ্ক উপরটা। তাহলে আমরা দেখে নাও, তাহলে আমরা যদি y এর জায়গায় l বসাই আর x এর জায়গায় a বসাই, তাহলে পাচ্ছি কি l স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু a, তাহলে 4a স্কোয়ার, তাহলে l ইকুয়াল +-2a। তার মানে কি L1 এর স্থানাঙ্ক হচ্ছে কি a ইন্টু 2a, a, 2a, আর L2 নিচেরটা স্থানাঙ্ক হচ্ছে কি a - 2a। অর্থাৎ এটা স্থানাঙ্ক a - a, 2a, আর এটা হচ্ছে কি a, +2a এইটা। তাহলে এর দৈর্ঘ্য কত হবে L1 L2, তাহলে এইটা পেলাম 2a, এইটাও পেলাম 2a, তাহলে টোটাল কত 4a। তাহলে নাভিলম্ব দৈর্ঘ্য কি 4a হবে। ওকে, একদম সিম্পল হবে, দেখেন কোনো ঝামেলা নেই, খুব সহজে আমরা নাভিলম্বের দৈর্ঘ্য বের করলাম। কোশ্চেন আছে নাভিলম্বের দৈর্ঘ্য বের করতে, তাহলে দেখে নাও এইভাবে আমরা নাভিলম্বের দৈর্ঘ্যটাও বের করে নেবো। তাহলে এই স্থানাঙ্ক যাই না, এখানে ধরে নেবো XY বসিয়ে দিলেই নাভিলম্বের দৈর্ঘ্য পেয়ে যাও 2a। যদি কোনো কোশ্চেন যায় যে এখান থেকে শীর্ষবিন্দু থেকে নাভি দূরত্ব a, তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য কত হবে, তাহলে এইভাবে বের করে নেবে। ওকে, তাহলে এখানটা হচ্ছে কি 4a হচ্ছে কি নাভিলম্বের দৈর্ঘ্য। তাহলে এটা হলো। এবার নেক্সট দেখে নাও, ধনাত্মক y অক্ষ বরাবর যদি হয়, অর্থাৎ অধিবৃত্ত, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, নেক্সট 3 নম্বরটা দেখে নাও, ধনাত্মক y অক্ষ বরাবর। কি হবে, অর্থাৎ ছবিটা কেমন হবে দেখে নাও, এরকম যদি হয়, অধিবৃত্তটা এইভাবে আছে, মানে এটা এইভাবে ছিল, এটা এইভাবে ছিল, এটা অপোজিট, মানে এর নিয়ামকটা কোন দিকে হবে, এটা হচ্ছে তার নিয়ামক। তাহলে এর সমীকরণ কী হবে, যখন এটা x অক্ষ বরাবর হচ্ছে তার সমীকরণ y স্কোয়ার ইকুয়াল টু 4x, ধনাত্মক বরাবর হলে। তাহলে অপোজিট y অক্ষ বরাবর হলে কী হবে, x স্কোয়ার ইকুয়াল টু 4ay। জাস্ট কি অ্যাক্সিস চেঞ্জ হয়েছে, সেই জন্য সমীকরণটার অ্যাক্সিসও চেঞ্জ হয়েছে। ভালো কথা, এর সঙ্গে এটা কম্পেয়ার করো। ধনাত্মক x অক্ষ বরাবর পেয়েছি y স্কোয়ার ইকুয়াল টু 4ax, তাই ধনাত্মক y অক্ষ বরাবরের জন্য কী হবে, x স্কোয়ার ইকুয়াল টু 4ay। সিম্পলি যা, কোনো ঝামেলা নেই, এক সেমভাবে আসবে। ওকে, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 4ay। ওকে, এটা নেক্সট 4 নম্বরটা কি দেখলো, ঋণাত্মক যদি হয় ব্যাস এটা উল্টে দাও। ঋণাত্মক হলে y অক্ষ, তাহলে কী হয়ে যাবে দেখে নাও, অর্থাৎ ছবিটা কেমন দাঁড়াবে, এইটা, এটা হচ্ছে নিয়ামক। তাহলে এর সমীকরণটা কী হবে দেখে নাও, তাহলে এটা 180 চেঞ্জ হয়েছে, একই জিনিস, তাহলে y স্কোয়ার ইকুয়াল টু -4ax, না y স্কোয়ার না, এটা x স্কোয়ার, x স্কোয়ার ইকুয়াল টু -4ay, এইটা। তাহলে কম্পেয়ার করো না ভালো করে। প্রথমে একটা আমরা জানা আছে, আমার এটা ক্যালকুলেট, একটা থেকে 3টে অটোমেটিক হয়ে গেল, এটা আমরা জানি y স্কোয়ার ইকুয়াল 4ax, এটা আমার বের করলাম। এবারে জাস্ট এর অপোজিটটা, এটা ধনাত্মক x অক্ষ বরাবর ছিল, ঋণাত্মক x অক্ষ বরাবর। তাহলে ঋণাত্মক x অক্ষ বরাবর যদি অধিবৃত্ত থাকে, তাহলে সেম সব আছে, তাহলে এটা কি চেঞ্জ হয়ে যায়, শুধু প্লাসটা মাইনাস হয়ে যায়, তাহলে y স্কোয়ার -4ax। এটা x অক্ষর জন্য, তাহলে x অক্ষ বরাবর অধিবৃত্তের সমীকরণ হচ্ছে এই দুটো।
তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি সেম থাকে তাহলে ওয়াইটা এক্স হয়ে যাবে, এক্স ওয়াই হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, জাস্ট দেখানো চেঞ্জ হয়েছে, আর কিছু না, সব সেম। আবার নেক্সট দেখানো যদি নেগেটিভ হয়ে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, জাস্ট উল্টে গেল, মাইনাস হয়ে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এবার নেক্সট দেখে নাও, যদি অধিবৃত্তটি যদি আর শীর্ষবিন্দুতে না থাকে, এক্স ওয়াই অক্ষর মানে অরিজিনে যে শীর্ষবিন্দু যদি অরিজিনে না থাকে তাহলে কী হবে দেখুন, অর্থাৎ এটা 0 0 বিন্দু না হয়, সেক্ষেত্রে আমার সমীকরণটা কী দাঁড়াবে দেখুন, খুবই সহজে আমরা নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমি বলতে চাইছি যে অধিবৃত্তটা আছে এর শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি আলফা কমা বিটা, এ বিন্দু স্থানাঙ্ক। অর্থাৎ অধিবৃত্তটির শীর্ষবিন্দু কিসে আছে, মূল বিন্দুতে নেই। এখানে যদি মূল বিন্দুতে না থাকে তাহলে এই ক্ষেত্রে অধিবৃত্তের সমীকরণটা কী দাঁড়াবে, খুবই সহজ দেখে নাও। তাহলে এখান থেকে যেমন দূরত্ব এ ছিল, এইটাও এ থাকবে, তার টোটাল ডিস্টেন্সটা তাহলে দেখে নাও, এটা আলফা এক্স অক্ষ, তার সঙ্গে আবার এ, তাহলে টোটাল দৈর্ঘ্য কত হবে দেখে নাও, এ স্থানাঙ্ক কত হবে, এ প্লাস আলফা। ওকে, এ প্লাস আলফা, আর এখানে 2a ছিল, এটা হচ্ছে 2a প্লাস বিটা, 2a প্লাস বিটা। ভালো করে দেখে নাও, আমার কী ছিল প্রথমে, এটা সেন্টারে ছিল, আমি ধরলাম এখানে কোনো একটা জায়গায় অরিজিন আছে, কোনো একটা জায়গায় অরিজিন, এটা হচ্ছে 0 0 বিন্দু। তাহলে 0 0 বিন্দু থেকে 0 0 বিন্দু ছিল, সেখান থেকে কথা শীর্ষবিন্দুটা কোথায় আছে, আলফা বিটাতে আছে। তাহলে এক্স অক্ষ বরাবর প্রথমে আলফা গেছে, তারপরে এ আছে, তার টোটাল দৈর্ঘ্য কত হচ্ছে এ প্লাস আলফা। তাহলে এক্স অক্ষ বরাবর টোটাল দৈর্ঘ্য হচ্ছে কি এ প্লাস আলফা। এটা ওয়াই অক্ষ বরাবর দেখুন কী হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর কী আছে, বিটা গেছে, ওয়াই অক্ষ বরাবর বিটা আছে, তার সঙ্গে আবার 2a আছে, তাহলে 2a প্লাস বিটা। ঠিক এখানটাও কী হবে দেখে নাও, এটা হবে কি এ প্লাস আলফা কমা এ প্লাস আলফা কমা মাইনাস 2a প্লাস বিটা। ওকে, তাহলে যে নাভিলম্ব স্থানাঙ্ক হবে এটা, বা নাভিলম্ব দুই বিন্দুর স্থানাঙ্ক, প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখানে সমীকরণটা কী দাঁড়াবে দেখে নাও, সমীকরণটা কী দাঁড়াচ্ছে দেখে নাও। তোমাদের বইয়ে পুরো পয়েন্ট বাই পয়েন্ট সব দেওয়া আছে, যদি মেন কনসেপ্টটা বুঝতে পারো প্রত্যেকটা পয়েন্টই বুঝতে পারবে। তাহলে এখানটা দেখে নাও, আমরা বলতে পারি কি সমীকরণটা দাঁড়াচ্ছে, এইটা সমীকরণ নর্মাল হয়, মূল বিন্দু থাকলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, কিন্তু শীর্ষবিন্দু স্থানাঙ্ক কী আছে আলফা বিটা, তাহলে আমরা বলবো কি ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। ওকে, এক্স মাইনাস আলফা। শুধু দেখে নাও, যদি কোনো সরলরেখা মূল বিন্দু থেকে, ভালো করে দেখে নাও, মূল বিন্দু থেকে এ দূরত্বে থাকে, তাহলে এর সমীকরণটা কী হবে, এর সমীকরণ হচ্ছে কি এক্স, ওকে, এক্স ইকুয়াল টু কত যাচ্ছে এতে, এক্স ইকুয়াল টু, তাহলে এক্স ইকুয়াল টু এ, ওকে, এক্স ইকুয়াল টু মাইনাস এ, তার মানে এক্স প্লাস এ ইকুয়াল টু 0 0, তাই না। কিন্তু এখন দেখে নাও, এটা দূরত্ব কত আছে দেখে নাও, এটা এখান থেকে এতটুকু আছে, তার মানে এটা কতটুকু এসে দেখে নাও। আমরা এখানে নিয়ামকের সমীকরণ যদি বের করতে হয়, নিয়ামকের সমীকরণে কী দাঁড়াচ্ছে দেখে নাও, এক্স ইকুয়াল টু এখান থেকে এটা এ আছে তো, ওকে, টোটালটা দেখে নাও আলফা, তাহলে আলফা মাইনাস এ, আলফা টোটালটা আলফা, আলফা থেকে এ দিকে আছে, আলফা মাইনাস এ, তাহলে বা এক্স প্লাস এ ইকুয়াল টু আলফা। এটা নিয়ামকের সমীকরণ, নিয়ামক আছে, তাহলে এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। এইভাবে তোমরা নিয়ামকের সমীকরণ বের করবে। শীর্ষবিন্দু স্থানাঙ্ক আছে, নাভিলম্বে দুই প্রান্তবিন্দু স্থানাঙ্ক বের করতে হবে, তারপরে নাভিলম্বের দৈর্ঘ্য কী বের করবে, নাভিলম্বের দৈর্ঘ্য কিন্তু সেম থাকবে 4a হবে, অন্য কিছু হবে। ওকে, তা দেখে না সিম্পলভাবে, যদি শীর্ষবিন্দু অন্য জায়গায়, অর্থাৎ শীর্ষবিন্দুটা না, অধিবৃত্তের শীর্ষবিন্দু যদি মূল বিন্দুতে না হয়, যে কোনো বিন্দুতে হয়, সেক্ষেত্রে আমার এইগুলো চেঞ্জ হয়, শুধু এটা চেঞ্জ হবে, আর নাভিলম্বের দৈর্ঘ্যটাও চেঞ্জ হবে। আর নিয়ামকের সমীকরণ দিন না, কী কী দেখবেন, নাভিলম্বের দৈর্ঘ্য কী কী চেঞ্জ হবে, নাভিলম্বের দৈর্ঘ্য যেটা অঙ্কের ক্ষেত্রে এগুলো কাজ, নাভিলম্বের দৈর্ঘ্য বের করো, নিয়ামকের সমীকরণ নির্ণয় করো, ওকে, অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো, তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য কী হবে 4a হবে, প্রান্তবিন্দু স্থানাঙ্ক এটা হচ্ছে L1, L1টা এটা হবে, আর L2টা এটা হবে, আর কি সমীকরণটা এটা, আর নিয়ামকের সমীকরণ হচ্ছে এইটা হয়ে যাবে। ওকে, তাহলে একইভাবে আমরা ওয়াই অক্ষর জন্য বের করতে পারি। সেই ক্ষেত্রে দেখার সমীকরণটা কী হবে, যদি এটা ওয়াই অক্ষ বরাবর হয়ে যায়, অর্থাৎ এটা যদি এইভাবে হয়ে যায়, দেখে নাও,
এরকম হবে, অর্থাৎ এটা স্থানাঙ্ক কি মূল বিন্দুতে না হয়, আমি এটা মূল বিন্দু দিলাম না, এরকম এটা হচ্ছে 0,0। ওকে, এটা হচ্ছে কি আলফা কমা বিটা এর স্থানাঙ্ক। তাহলে এর সমীকরণটা কী হবে দেখে নাও, তাহলে এক্স মাইনাস আলফা তার স্কোয়ার ইকুয়াল টু 4a ওয়াই মাইনাস বিটা। ওকে, এইটা সমীকরণ। এক্সের নিয়ামক এখানে হবে, তাহলে সেই নিয়ামকের সমীকরণ নির্ণয় করবে, বইয়ে দেওয়া আছে, খুব সহজে নির্ণয় করতে পারবে এগুলো। আমি যেটা বেসিক কনসেপ্ট ছিল, বেসিক জিনিস সেটা বুঝিয়ে দিয়েছি, তো আশা করি সেটা বুঝতে পেরেছো। তাহলে আজকের ভিডিও এতটুকুই। আজকে যে থিওরিটা বোঝালাম কেমন লাগলো, বুঝতে পারলে কি না সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।